আপনার পয়সা তাহলে বেশ বেড়েছে। বাড়বে কি, বরাবরই আছে। আমি তান্ত্রিক কবিরাজ, কেউ যা সারাতে পারে না তা আমি সারাবো। বলেন কি, এই জন্যই তো আমার পসার। শুধু ঝাড়ানো কাড়ানো। বাড়ি গিয়ে রোগ সারিয়েছেন? আরে এ পাগল বলে কি, বড় বড় রোগ সারিয়েছি বটে। তোমরা ইংরেজি লেখাপড়া জানো কি না? সমস্ত অবিশ্বাস করো জানি, ভূত মানো। এই রে, ঝাড়ফুঁক ছেড়ে এবার ভূত পেতে এসে পৌঁছালো। কাশী কবিরাজ অনেক কিছু জানে দেখছি। বললাম, যদি বলি মানি না, তা তো বলবাই। ইংরেজি পড়তে পড়তে তোমাদের ইহকালও গিয়েছে, পরকালও গিয়েছে। রাগ করো না, যা সত্যি তাই বললাম। চা এসেছে? তাহলে একটা গল্প বলি শোনো, আমার নিজের চোখে দেখা। মুষলধারায় বৃষ্টি এসে পড়ল, চারিদিক অন্ধকার করে এলো। কাশী কবিরাজ তার গল্প আরম্ভ করল। আমি তান্ত্রিক মতে কবিরাজি চিকিৎসা করি বলে অনেক দূর থেকে আমার ডাক আসে। আজ থেকে বছর 10 আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুর্জের বাড়ি, তার ছেলের চিকিৎসার জন্য আমার ডাক এলো। আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি? না। নাম জানতেন? খুব। আমাদের ওদেশে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ। যখন গিয়ে পৌঁছালেন তখন বেলা কত? সন্ধ্যের কিছু আগে। তারপর শোনো, সন্ধ্যার কিছু আগে সেই মস্ত বড় পুরনো ভাঙা বাড়িটাকে দেখে আমার মনের মধ্যে কেমন এক অদ্ভুত ভাব হলো। কি ভাব সে তোমারে বলতে পারবো না, ভয়ও না, আনন্দও না। কেমন যেন মনে হলো এ বড্ড অপায়া বাড়ি, এ ভিটেতে পা না দেওয়াই ভালো আমার পক্ষে। তোমার হবে না, কিন্তু আমার হয় বাপু এমনি। অন্য কোথাও হয়েছে? আরও 2-1বার হয়েছে এমনি, কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই। তারপর বলি শোনো না, আমি সেখানে গিয়ে রুগী দেখলাম। 10 বছর বয়সের একটা ছেলের টাইফয়েডের জ্বর, ভীষণ খারাপ অবস্থা। আমি গিয়ে তান্ত্রিক মতে ঝাড়ফুঁক করে শেকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়ালাম। রোগী সামান্য সুস্থ হয়ে উঠল। খাওয়া দাওয়া শেষ করে অনেক রাতে আমার ঘরে শুতে এলাম। বড় লোকের বাড়ির বন্দোবস্ত, হাজার হোক বনেদি ঘর তো, যতই অবস্থা খারাপ হোক পুরনো চালচলন যাবে কোথায়। আচ্ছা, তারপর আমি বেশিক্ষণ শুইনি। এমন সময় দেখলাম ঘোমটা পড়া একটা বউ হন হন করে মাঠের দিক থেকে এসে দেউড়ির মধ্যে দিয়ে জমিদার বাড়ির দিকে ঢুকছে। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম, এত রাতে বাইরের মাঠ থেকে এসে জমিদার বাড়ির মধ্যে ঢুকলো কে? ভদ্রঘরের সুন্দরী বউ বলেই তো মনে হলো। যাকে, আমি এসেছি কবিরাজি করতে, অত খোঁজ নিয়ে আমার কি দরকার? যে যা ভালো বোঝে করুক। রাত তখন 1টার কম নয়, বরং বেশি। আমি নির্বিবাদ মানুষ। মিনিট খানেক পর দেখলাম সেই বউটি আমার পাশে দেউড়ি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে। বউটি ক্রমে দূরে মাঠের দিকে চলে যাচ্ছে। জ্যোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। আমি একেবারে অবাক, এত রাতে একটি সুন্দরী মেয়ে এইভাবে সেই নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনো ভাবিনি। আমি 7-5 ভাবছি, এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বলল, শিগগিরই আসুন কবিরাজ মশাই, রোগী কেমন করছে? আমি গিয়ে দেখলাম রোগীর অবস্থা সত্যিই ভীষণ খারাপ, কিন্তু হঠাৎ করে এমন খারাপ তো হবার কথা নয়। যাই হোক, তখনকার মতন ব্যবস্থা করা গেল। অনেকক্ষণ খাটুনির পরে রোগীর খানিকটা সামলে উঠল। তখন আমি আবার এসে শুয়ে পড়লাম আমার ঘরে। পরের দিন রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকেই চলল। জমিদার বাবুরও মন বেশ ভালো। প্রথম দিন বড়ই যেন মুষড়ে পড়েছিলেন। পরের দিন রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটল। এমন ধরনের ব্যাপার আমি কখনো কল্পনাও করতে পারিনি। রোগীর অবস্থা ভালো থাকার জন্য সেদিন আর খাটুনি ছিল না। সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম আসতে দেরি হয়ে গেল। কোথাকার ঘড়িতে 1টা বেজে গেল ঢং করে। ঠিক সেই সময় দেখলাম সেই ঘোমটা পড়া বউটি দেউড়ি দিয়ে ঢুকে অন্দরের দিকে চলে যাচ্ছে। সত্যি কথা বলতে আমার বড় বিস্ময় বোধ হলো। কি সাহস মেয়েটার, এত রাতে মাঠের মধ্যে দিয়ে চলে আসতে! ভয়ও কি করে না? মিনিট 15 কেটে গেল, কি 20 মিনিট। তারপর আমাকে স্তম্ভিত করে দিয়ে সেই বউটি আমার ঘরে এসে ঢুকলো। বেশ সুন্দরী মহিলা, দেখলে সম্ভ্রমের উদ্বেগ হয়, এমনই চেহারা। সে আমাকে বলল, তুমি এখানে থেকো না, চলে যাও এখান থেকে। আমি বিস্মিত ও স্তম্ভিত হয়ে গেলাম। মেয়েটার মুখের দিকে চেয়ে বললাম, আপনি কে মা? আমি যেই হই, তুমি এখান থেকে যাবে কিনা? মা, আমি চিকিৎসক, রোগী দেখতে এসেছি। আমার কাজ না সেরে আমি কি করে যাব মা? তুমি এই রোগী বাঁচাতে পারবে না। কাল সকালে তুমি এখান থেকে চলে যাও। কি করে আপনি জানলেন মা যে এই রোগী বাঁচবে না? আমি ওর মা, ওর সৎ মা। ওকে খুব কষ্ট দিচ্ছে, সে কষ্ট আমি দেখতে পাচ্ছি না। আমি ওকে নিয়ে যেতে এসেছি, নিয়ে যাবই। তুমি তাকে কিছুতেই ধরে রাখতে পারবে না। আমি তখনও ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারিনি। আমি আমতামতা করে বললাম, আপনি কোথায় থাকেন? আমি মারা যাওয়ার পর আজ 4 বছর হলো ওর বাবা বিয়ে করেছে। আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে। আমি সেখানে শান্তিতে থাকতে পারি না। খোকা আপন মনে কাঁদে, আমি শুনতে পাই।
আমি ওকে নিয়ে যাবই। তুমি কেন অপচাষ করবে? ঘরের ছেলে ঘরে ফিরে যাও। আমার সমস্ত শরীর হিম হয়ে গিয়েছে যেন। কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই আমার নেই। তবু আমি হাত জোর করে বললাম, মাগো একটা কথা, আমি জমিদার বাবু মানে আপনার স্বামীরে সব কথা বলি। তিনি তার ছেলেটিরে বড় ভালোবাসেন। ছেলেটিরে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে মা, সে তো আপনার বিবেচনা করা উচিত। তার পক্ষের ছেলে মেয়ে হবে, তাদের নিয়ে থাকবেন তিনি। ও কথা বলবেন না মা, আপনি তার কথা চিন্তা না করলে আর কে করবে মা? সব দিক বুঝুন, তার কথা ভাবতে হবে আপনাকেই। আমি আজই সব খুলে বলছি তাকে। যদি তিনি তার এ পক্ষের স্ত্রীকে বলে ছেলেটির ওপর অত্যাচার নিবারণ করতে পারেন, তবে আপনি আমাকে কথা দিন মা, ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না। আমি চেষ্টা করি মা। বেশ, করো। বলেই সেই মূর্তি অদৃশ্য হলো না, কিন্তু ঘর থেকে বার হয়ে, দেউড়ি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গিয়ে নিশীথ রাতের শুভ জ্যোৎস্নার কুয়াশায় মিলিয়ে গেল। তারপর আমি জমিদার বাবুকে সমস্ত কথা খুলে বললাম। সব শুনে জমিদার বাবু কেঁদে ফেললেন। বললেন, আমি জানি, আমি এই অসুখের সময় একদিন ওকে শিওরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি জানি ওর সৎমা ওর ওপর খুব একটা সদয় নয়, তবে এতটা তা আমি জানতাম না। আমি কথা দিচ্ছি, খোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে লেখাপড়া শেখাবো। এই সংসারে আর আনবো না। আমার এই স্ত্রীকেও আমি শাসন করব, আপনি তাকে জানাবেন। রাত ভোর হয়ে গেল। রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগলো। 11 দিনের পর রোগী যখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল, তখন আমি বিদায় নিলাম জমিদার বাড়ি থেকে। বললাম, ওর মাকে আর দেখেননি? আসেনি আর আপনার কাছে? না, আর কোনোদিনও